মহাসঙ্গীতে বাজে। তোমার আকাশ উদার আলোক ধারা, দ্বার ছোট দেখে ফেরে না যেন গো তারা। 6 ঋতু যেন সহজ নৃত্যে আসে, অন্তরে মোর নিত্য নূতন সাজে। তব আনন্দ আমার অঙ্গে মনে, বাধা যেন নাহি পায় কোনো আবরণে। তব আনন্দ পরম দুঃখে মম, জ্বলি উঠে যেন পুণ্য আলোক সম। তব আনন্দ দীনতা চূর্ণ করি, ফুটে উঠে ফেটে আমার সকল কাজে। শুরু হচ্ছে শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ এফএম এ। শুরু করছি বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজ বৃহস্পতিবার 9ই ভাদ্র 1428, ইংরেজির 26শে আগস্ট 2021, তিথি শ্রাবণ কৃষ্ণপক্ষ চতুর্থী, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:20 সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:56 12। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ। রাত্রি 10:29 গতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আজকের দিনেই এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মাদার টেরিজা 1910 খ্রিস্টাব্দে। সঙ্গীত সুরকার অতুল প্রসাদ সেনের প্রয়াণ ঘটেছিল আজকের তারিখে 1934 খ্রিস্টাব্দে। 1920 খ্রিস্টাব্দে প্রখ্যাত কৌতুকাভিনেতা, শুধু কৌতুকের অভিনয় নয়, যে কোনো অভিনয় অত্যন্ত দক্ষ একজন অভিনেতা, সাম্যময় বন্দ্যোপাধ্যায়, যিনি পরিচিত ভানু বন্দ্যোপাধ্যায় নামে, তিনি জন্মগ্রহণ করেন। 1939 খ্রিস্টাব্দে সুরাবর্দী অ্যাভিনিউয়ে লেডি ব্রেবর্ন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলার গভর্নর স্যার জন উডহেড। 1955 খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী মুক্তি পায় বীণা ও বসুশ্রী চিত্রগৃহে। 1988 খ্রিস্টাব্দে প্রয়াত হন প্রখ্যাত নাটককার মন্মথ রায়। 1723 খ্রিস্টাব্দে চিকিৎসা শাস্ত্রের কিংবদন্তি গবেষক, রোগ জীবাণুর আবিষ্কারক বা অনুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবক আন্তনি ফন লিউভেনহেক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1943 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, সেটা আপনারা জানেন। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30টার সময় আপনাদের সৌমিত্র বসু এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে হাজির থাকে। আপনাদের সঙ্গে কথাবার্তা হয়, আড্ডা হয়, গল্প হয়, কবিতা পড়া হয়, গীতার ব্যাখ্যা হয়। আপনাকে স্বাগত। এখন একটু গান শোনা যাক। গানের পর ফিরে আসছি আজকের অনুষ্ঠান সম্পর্কে বলবার জন্য। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু। বসু ফিরে এলো আজকের অনুষ্ঠানে কি কি আছে তাই বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা অশ্বত্থামাকে নিয়ে কথা বলছিলাম। অশ্বত্থামা অস্ত্র শিক্ষা করছেন অন্য রাজকুমারদের সঙ্গে, দ্রোণ শেখাচ্ছেন, এবং দ্রোণের একটু পক্ষপাত আছে আর কি ছেলের সম্পর্কে। কিন্তু কি করে শেখাবেন, অন্য রাজকুমারদের চোখ এড়িয়ে কি করে বিশেষ শিক্ষা দেবেন, সেইটা নিয়ে দ্রোণ নানান রকম বুদ্ধি বার করবার চেষ্টা করছেন এবং কারুর কাছে অন্তত ধরা পড়েও যাচ্ছেন। সেই সব কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব প্রণমী তোমার এই পর্বে। প্রণমী তোমার এতে ওই মন্মথনাথ গাঙ্গুলির কথা প্রায় শেষ হয়ে এলো, আজকে শেষ হয়ে যাবে। তো নাগমশাই এসেছেন
এবং সেই নাগমশাইয়ের কথা আপনাদের মা শারদার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলাম, একবারে পাগলের মতো ভক্ত। তার ফলে তাকে দেখলে একটু নেশা করেছেন বলে মনে হতে পারে, কিন্তু ওই যে সে নেশাটা মদের নেশা নয় বা অন্য কোনো নেশার জিনিসের নেশা নয়, ভগবানের নেশা। তার কথা বলবো। নতুন একজনের চোখ দিয়ে স্বামী বিবেকানন্দকে দেখা শুরু করব আজকে। তারপরে চলে যাব হে মহাজীবনের প্রথম পর্বে। প্রথম পর্বে গতদিন যার কথা বলেছিলাম সেই সাধকের নাম বলবো আজকে, আর তারপরে বলবো নতুন একজনের কথা। কিন্তু আমার ধারণা তার কথা আপনারা সকলেই বুঝতে পারবেন। মানে তার কথা, তিনি এত আমাদের মনের মানুষ, এত জনপ্রিয়। জনপ্রিয়তা বলতে যা বোঝায় ঠিক তা নয়, এত বেশি মনের মানুষ আমাদের। তার উল্লেখ মাত্রই তার কথা আপনারা ধরে ফেলবেন। আপনাদের চিঠিপত্রের উত্তর এবং তারপরে বাইরে দূরে মুম্বাইয়ের বিখ্যাত মহালক্ষ্মী মন্দিরের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলছে। শুনছেন শরণাগত। গান হোক, গানের পর পুরাণ চিরন্তন। তো অনুষ্ঠানে 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। তো যে ঘটনাটা ঘটল, দ্রোণ পড়ে গেলেন বিপাকে। হস্তিনাপুরের রাজকুমারদের অস্ত্রবিদ্যা শেখাচ্ছেন তিনি। এখন গুরু যিনি, শিক্ষক যিনি, তিনি তো সব ছাত্রকেই সমান চোখে দেখবেন। কিন্তু ওই যে বলেছিলাম, দ্রোণ নিজের ছেলেকে একটু আলাদা করে, একটু বেশি বেশি করে শেখাবার জন্য একটা কায়দা করেছেন। সে কায়দা ধরা পড়ে গেল অর্জুনের কাছে। ফলে অশ্বত্থামার সঙ্গে একই সঙ্গে অর্জুনও জল ভরে চলে আসেন। ফলে দ্রোণকে অশ্বত্থামা আর অর্জুন দুজনকেই গোপন সব গূঢ় বিদ্যা শেখাতে হয় অস্ত্রবিদ্যার ব্যাপারে। আর কেনা জানে, শিষ্য যদি মন দিয়ে গুরুর শিক্ষা গ্রহণ করে, গুরুর কথা শোনে, তখন গুরু একেবারে আবেগে ভেসে যান। তখন আর নিজের ছেলে পরের ছেলে মনে থাকে না। এইরকম একটা অবস্থায় অশ্বত্থামার সঙ্গে যখন অর্জুনও এসে জুটল, তখন গোড়ার দিকে হয়তো দ্রোণের খারাপ লেগেছিল, কিন্তু তারপরে পাণ্ডবদের এই ভাইটির একাগ্রতা নিষ্ঠা দেখে তার মন গলে গেল। দ্রোণ আর অশ্বত্থামার অর্জুনে কোনো ভেদ রাখলেন না। অর্জুন যে অদ্বিতীয় বীর হয়ে উঠবেন ভবিষ্যতে, তার একটা কারণ তাহলে অশ্বত্থামা আর তিনি অনেকটা বেশি শেখবার সুযোগ পেয়েছিলেন। অন্য ভাইরা যখন কমণ্ডলুতে জল ভরছিলেন, তারা তখন অস্ত্রবিদ্যা শিক্ষা করছিলেন। তা শেখাতে হলো। এবারে পরীক্ষা। মানে কুরুবৃদ্ধেরা সকলে আসবেন, রাজকুমারেরা নানান রকম অস্ত্র চালনা করে দেখাবেন তারা কি রকম দক্ষ হয়েছেন, কি কি জানেন না জানেন ইত্যাদি। তো তার ব্যবস্থা হলো। রাজকুমারেরা যা যা শিখেছেন তা দেখাচ্ছেন। কিন্তু মুশকিলটা হলো, এ তো আর সত্যি সত্যি যুদ্ধক্ষেত্র নয়, খেলা খেলা যুদ্ধক্ষেত্র, তাই না? কিন্তু পাণ্ডবদের সঙ্গে কৌরবদের সম্পর্ক তো আর একেবারেই ভালো নয়। ভীম আর দুর্যোধনের মধ্যে ওই খেলা খেলা গদা যুদ্ধ হবে। দুজনেই গদা যুদ্ধে নিপুণ, দুজনের মনেই দুজনের সম্পর্কে রাগ আছে, আর দুজনেই বেশ গোয়ার গোছের। আপনারা তো মহাভারত পড়েছেন, আপনারা জানেন। ফলে এই যুদ্ধটার খেলা হয়ে থাকলো না। পরিষ্কার বোঝা গেল দুর্যোধন আর ভীম পরস্পরকে আঘাত করবার চেষ্টা করছে, সত্যিকারের আঘাত, মারাত্মক আঘাত। গুরুবৃদ্ধেরা দাঁড়িয়ে উঠে কৃপাচার্যকে বললেন, এটা বন্ধ করুন, বন্ধ করুন। ব্যাপারটা যদি কৌরবদের সঙ্গে পাণ্ডবদের পারিবারিক কলহের দিকে চলে যায়, তাহলে না, সেটা মোটেই ভালো হবে না। দ্রোণ অশ্বত্থামাকে বললেন, বন্ধ করো। অস্ত্র পরীক্ষা বন্ধ হয়ে গেল। তো যাই হোক, এটা বোঝা গেল যে দ্রোণ এবং তার ছেলে অশ্বত্থামা বেশ গুণী অস্ত্রবিদ। তাদের যথেষ্ট সম্মান দিয়ে রাজসভায় আসন দেওয়া হলো। অশ্বত্থামাও এখানে আচার্য বা শিক্ষাগুরু হিসেবেই থেকে গেলেন। এর মধ্যে আর একটা ঘটনা ঘটল। অর্জুন দ্রুপদ রাজাকে আক্রমণ করে অর্ধেক পাঞ্চাল জয় করলেন এবং সেটা উপহার দিলেন দ্রোণাচার্যকে। কি ভাবছেন?
ধর্মের কল বাতাসে নড়ে। পুরাণ চিরন্তন এই পর্যন্ত। এরপরে প্রণামী তোমারে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে আমি ফিরে আসছি গানের পর। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। নাগমশাইয়ের কথা স্বামীজি বা ঠাকুর, মা শারদার ভক্তেরা সবাই জানেন। অমন ভক্ত, মানে যাকে বলে একেবারে বাহ্যজ্ঞান শূন্য হয়ে ভক্তি, আমি খুব বেশি জানি না, কিন্তু এমন মানুষ ঠাকুরের ভক্তদের মধ্যে আর কেউ ছিলেন বলে আমার অন্তত জানা নেই। সে একটা মাতালের মতো। যে কথায় নাগমশাইয়ের কথাটা উঠল, স্বামীজি আর মনমথ বসে আছেন ঘরে গঙ্গার ধারে। এমন সময় নাগমশাই এসে স্বামীজির বন্দনা করতে লাগলেন, দুহাত জোড় করে আছেন। স্বামীজি মনমথকে বললেন, দেখ দেখ দেখ, ভালো করে চেয়ে দেখ, দু চোখ ভরে দেখে নে, মনের মধ্যে একেবারে গেঁথে নে, এ দৃশ্য আর কখনো দেখতে পাবি না। তারপর নাগমশাইকে বললেন, আপনি ঠাকুরের কথা কিছু বলুন। নাগমশাই অদ্ভুত ভাবে হাসতে লাগলেন। তারপর কি করলেন বলবার জন্য ফিরে আসছি 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। 7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে তো নাগমশাই তারপর নিজের ডান হাতটা সামান্য তুলে ধরলেন, ধরে বললেন, এই তো তিনি, এই তো তিনি। তার মানে কি? ঠাকুর আছেন, সর্বত্র আছেন। যিনি দেখবার তিনি তাকে সব জায়গায় দেখতে পান। ঠাকুর তার দেহ ছেড়ে দিয়েছেন, কিন্তু না, নিজে আছেন। এত গভীর বিশ্বাস নিয়ে নাগমশাই কথাগুলো বললেন যে সেখানে যারা ছিলেন তাদের ভেতরে কি একটা হয়ে গেল, যেন একটা কি অদ্ভুত কিছু ফুটে উঠল বুকের ভেতরে। একথা বলি নাগমশাই চলে গেলেন। বাকি সবাই স্তব্ধ হয়ে বসে রইলেন। এমন একটা অলৌকিক অনুভূতির সামনে চুপ করে বসে থাকা ছাড়া আর কি বা করবার আছে। শেষ হল মনমথনাথের কথা। নানান মানুষ স্বামী বিবেকানন্দকে দেখেছেন, মিশেছেন তার সঙ্গে। তারা কেউ কেউ হয়তো খুব নিকটজন হয়ে উঠতে পেরেছেন। তাদের চোখে স্বামী বিবেকানন্দকে দেখছি আমরা। এবারে যার কথা বলবো তার নাম ইডা অ্যানসেল। ইডা অ্যানসেল, তার পরিচয় আস্তে আস্তে প্রকাশিত হবে আমাদের সামনে। তার বাইরে আলাদা করে তিনি কে, কি তার পরিচয়, এসব বলার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না। এইটুকুই বুঝতে পারছেন নিশ্চয়ই, তিনি একজন বিদেশিনী। তিনি দেখেছেন স্বামীজিকে। এইটা একটা খুব আশ্চর্য ব্যাপার, জানেন। সাধারণত বিদেশি কেউ প্রথম স্বামীজির সঙ্গে পরিচিত হন তার বক্তৃতার মধ্যে দিয়ে তো। আর সে বক্তৃতার এমনই একটা আশ্চর্য ক্ষমতা, শোনা মাত্র তা একেবারে চুম্বকের মতো টেনে নেয়। এবং যিনি শুনলেন তার মনে হয় যে স্বামীজির হাত ধরে তিনি জীবনের একটা নতুন পর্বে প্রবেশ করতে পারলেন। ইডারও তাই মনে হয়েছিল। মনে হয়েছিল এই যে যিনি সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন তিনি যেন একটা পাহাড়ের মতো বড়, বিশাল, আর তার তুলনায় আমরা সামনে যারা বসে আছি তারা কত ছোট, কতটাই তুচ্ছ। সেদিনের বক্তৃতা স্বামীজি শেষ করলেন, অনেক সময় করতেন, একটা সংস্কৃত শ্লোক উচ্চারণ করে। কি সেই শ্লোক বুঝতে পারেননি, তার মানে কি সে তো বোঝার সম্ভবই নয়, বুঝতে পারার কথাই নয়। কিন্তু যেখানে এই বক্তৃতা চলছিল সেখান থেকে বেরিয়ে এসে এই ইডা এবং তার সঙ্গে যারা ছিলেন তাদের মনে হলো যে এই সন্ন্যাসী যেন হাতে ধরে নতুন জীবনের পথে টেনে নিয়ে যাচ্ছেন। অথচ যেটা আশ্চর্যের ব্যাপার, ইডার কিন্তু সাধারণভাবে স্বামীজির বক্তৃতা এইভাবে হয়তো শোনার কথাই নয়। এটা ছোটবেলা থেকে একটু অসুস্থ। হাই স্কুলে ঢোকবার আগে তিনি কিছুদিন স্টেনোগ্রাফি শিখেছিলেন। স্টেনোগ্রাফি একটু বয়স হয়েছে যাদের, আমাদের মতো বয়স, তারা মনে করতে পারবেন। এখন আর কেউ শেখে কিনা আমি জানি না। আমাদের ছোটবেলায় তো বড় পরীক্ষার রেজাল্টের মাঝামাঝি সময়, ধরুন মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক, দুটো জিনিস শিখতেই হতো।
টাইপ করা আর স্টেনোগ্রাফি। আচ্ছা ঠিক আছে, স্টেনোগ্রাফি নিয়ে পরের দিন 2-4টে কথা বলবো এখনকার ছেলে মেয়েদের জন্য। আপাতত গানের পর হে মহাজীবন প্রথম পর্ব 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। পার্ট নিয়ে আপনাদের সৌমিত্র বসু ফিরে এসেছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। যে মানুষটির কথা বলছিলাম গতদিনের হে মহাজীবনে, তাকে আমি ছোটবেলায় দেখেছি, বেশ ছোটবেলায়। বাবা মা তাকে কোনো একটা জায়গায় দর্শন করতে গিয়েছিলেন, তো আমি তখন খুব ছোট, আমিও ছিলাম সেখানে। তা এখনো মনে পড়ে, ঝকঝকে দামি বেনারসি পরা, জটা জুটোধারী কিন্তু আঙুলে জল করছে আংটি। সত্যি কথা বলছি, সেই বয়সে মন খানিকটা বিমুখী হয়েছিল। পরে জেনেছি মোহনানন্দ মহারাজের এই হলো সাধনার পদ্ধতি। বিলাস বৈভব অঙ্গে লেগে থাকবে, কিন্তু সেখান থেকে কখনো তার মনের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই হলো সংযম। তার ছোটবেলার কাহিনীতে গতকাল এই সংযমই তো দেখেছি আমরা, তাই না? হ্যাঁ, গতদিনে যার কথা বলেছিলাম তার নাম মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। তার জন্ম হয়েছিল 17 ডিসেম্বর 1904, প্রয়াত হন 29 আগস্ট 1999। গত দিন ছিল তার প্রয়াণের তিথি, শ্রাবণ কৃষ্ণা তৃতীয়া। শেষ হল হে মহাজীবন প্রথম পর্ব, এরপর দ্বিতীয় পর্ব। সেই দ্বিতীয় পর্বে একজনের কথা বলবো আমরা, মানে আমি তো বলবো, কিন্তু আপনারা শুনতে শুনতেই বুঝতে পারবেন কার কথা বলছি। আপাতত গান শুনুন 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকে যার কথা বলবো তিনি আপনাদের সকলের খুব চেনা। না, ব্যক্তিগতভাবে পরিচয় হয়তো অনেকের সঙ্গে হয়নি, কিন্তু চেনা মানে কি ব্যক্তিগত পরিচয় থাকতেই হবে? চেনা বলতে আমি বোঝাতে চাইছি এমন একজনকে যাকে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি, আমার একটা আবেগ আছে তার সম্পর্কে, তিনি আমাকে ভালোবাসেন, একটা আবেগ আছে আমার সম্পর্কে। আর এই ভালোবাসা দিয়েই আমাদের মধ্যে একটা সেতু তৈরি হয়ে যায়। মানুষটি বিদেশী, জন্মেছিলেন উত্তর ম্যাসেডোনিয়ার স্কোপজে বলে একটা জায়গায়। 18 বছর বয়স পর্যন্ত সেইখানে কাটিয়ে তিনি চলে গেলেন আয়ারল্যান্ডে, সেখান থেকে আমাদের এই ভারতে। ব্যাস, ভগিনী নিবেদিতা যেমন সারাটা জীবন এই দেশে কাটিয়ে গেলেন, আজকে যার কথা বলছি তিনিও তার ঠিকানা করলেন এই দেশকে, আমাদের এই কলকাতা শহরকে। কেন দেশ ছাড়া? এই যে মেয়েটা একেবারে ছোটবেলা থেকেই তাকে আচ্ছন্ন করে রেখেছে সন্তরা। তার ধর্মের যে সমস্ত সন্ত মানুষ আছেন তাদের জীবনের কথা, তাদের নিয়ে নানা রকম গল্প, সেটা পাগলের মতো গিলতো মেয়েটা। 12 বছর বয়সে সে ঠিক করে ফেললো আমি নান হব, ধর্মযাজিকা, সন্ন্যাসিনী। 18 বছর বয়সে নতুন যৌবনে পৌঁছবার সময়ে সে সন্ন্যাসী হয়ে গেল। 1929 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসে পৌঁছলেন, কলকাতা শহর। এত অভাব চারিদিকে, এত দারিদ্র। হ্যাঁ, আমরা সবাই সেই দারিদ্রের মধ্যেই বাস করি, হয়তো খানিকটা আহাউহু করি, বড়জোর গাড়ির জানলা থেকে ভিখিরির দিকে পয়সা ছুঁড়ে দিই, কিন্তু তার মনে হলো জানান না, কিছু একটা করতে হবে, আমার যেটুকু সাধ্য তা করিব আমি। বস্তির বাচ্চাদের জন্য একটা স্কুল খুললেন প্রথমে, খোলা আকাশের নিচে। আস্তে আস্তে তার করুণার হাত প্রসারিত হতে থাকলো। অন্ধ, খোঁড়া, কুষ্ঠরোগী, এমনকি যারা মাতাল, ড্রাগ নেয়, দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, তাদের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন তিনি। কোলে তুলে নিয়ে চলে আসছেন নিজের আশ্রয়। তার নিশ্চয়ই মনে ছিল যিশুর সেই বিখ্যাত কথা, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়।
তিনি শুরু করেছিলেন 13 জনকে নিয়ে। দেখতে দেখতে 1997 খ্রিস্টাব্দে তার সেবিকার সংখ্যা দাঁড়ালো 4000। পৃথিবীর নানান দেশ থেকে সাহায্য আসতে লাগলো। কত যে পুরস্কার পেয়েছেন তার সীমা নেই। তার মধ্যে নিশ্চয়ই সবচেয়ে বড় গৌরবের পুরস্কার হল 1989 খ্রিস্টাব্দে পাওয়া নোবেল পুরস্কার। দেখুন, আমাদের সময় তো বাধা ধরা, তার মধ্যে তাকে আঁটা যাবে না। এইটুকু শুধু বলতে পারি, কলকাতার আজ একটা পরিচয়, কলকাতা এই মানুষটির শহরও বটে। শেষ করলাম হে মহাজীবন। এরপর আপনাদের চিঠিপত্রের উত্তর। তার আগে গান শুনে নেব 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। তো শুনছেন আপনারা প্রথম চিঠি। খুব চমৎকার একটা চিঠি। সুপ্রিয় সৌমিত্রবাবু, জাপানে আন্তর্জাতিক খেলার আসর বসেছে, তাই এই মহাজীবনের জীবনের কিছু অংশ বসু পরিবারের জন্য। শুধু বসু পরিবারের জন্য, বাকি শ্রোতারা শুনবেন না বলছেন? ইথিওপিয়ার এক দরিদ্র পরিবারের ছেলে আবিবি বিকিলা একটা পোষা জিরাফ ছিল। রোজ সকালবেলায় ওই জিরাফ নিয়ে মাঠে বা প্রান্তরে যেতেন। জিরাফের সঙ্গে পাল্লা দিয়ে বিকিলাও দৌড়ে যেত। জিরাফটা হাঁপিয়ে গেলে নিয়ে বাড়িতে ফিরে আসতেন। পরপর 2টো অলিম্পিকে সোনা পাওয়ার পর সাংবাদিকেরা প্রশ্ন করল, আপনার প্রশিক্ষক কে? তার ভাষায় উত্তর দিলেন, কিন্তু সাংবাদিকেরা বুঝতে পারলেন না। তাই বন্ধু বললেন, জিরাফ। জিরাফ হচ্ছে প্রশিক্ষক। ইথিওপিয়ার রাজা হাইলে সেলাসি দুপাশে 2টি বাঘ ও নিজে বসে রাষ্ট্রীয় সম্মান দেন, নগর পরিক্রমা করেন। এই চমৎকার তথ্যটি দিয়েছেন ক্ষিতীশ চট্টোপাধ্যায়, দত্তবাগান, JK মিত্র রোড থেকে। পরে চিঠি। ভাই সৌমিত্র, তুমি আমাকে দিদি ডেকেছ, তাই তোমাকে ভাই বলতেই পারি, নিশ্চয়ই পারেন, কোনো অসুবিধে নেই। এই সূত্রে বলি, আমার কোনো ভাই নেই, ছিল না কোনোদিন। 5 জন দাদা ছিলেন, যদিও এখন একজন ছাড়া সবাই গত হয়েছেন। তাই এই শেষ বয়সে একজন ভাই পেয়ে খুব খুশি হলাম। আচ্ছা, বেশ বেশ, ভাই ফোঁটার দিনটা মনে থাকলেই হয়। তুমি আগের দিন আমার আগের চিঠির উত্তর দিলে, যেদিন 16 জুলাই, সেদিন আমার জন্মদিন ছিল। আচ্ছা, কি যে ভালো লাগলো সকালবেলায় নিজের নাম রেডিওতে তোমার মুখে শুনে। আমার হাজবেন্ড বললেন আমি জন্মদিনের সেরা উপহার পেলাম। না, সত্যি তো না জেনে উপহারটা দিয়ে ফেলেছি। খুব ভালো লাগছে। শরণাগত অনুষ্ঠানের মাধ্যমে তোমাকে অনেক ধন্যবাদ। শরণাগত আমরা প্রথম দিন থেকে শুনে আসছি, খুব ভালো লাগে। অনেক আশীর্বাদ আর ভালোবাসা নিও। চন্দনা মুখার্জি ও মলয় মুখার্জি। আপনারা আমার নমস্কার নেবেন। খুব ভালো থাকবেন। আর সত্যি সত্যি আমার খুব ভালো লাগছে। আমার চিঠিটা, মানে আপনার চিঠিটা, জন্মদিনের সকালেই আমি না জেনে পড়ে ফেলেছি বলে প্রায় নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে করছে। এরপর বাইরে দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। হোক জীবনের সুরবদল। মুম্বাইয়ের বিখ্যাত মহালক্ষ্মীর মন্দির কেমন করে তৈরি হয়েছিল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সে কথা শুনিয়েছি গতকাল বাইরে দূরে পর্বে। লক্ষ্য করে দেখেছেন কাহিনীর মধ্যে কিরকম করে ইতিহাস, পুরাণ সব একাকার হয়ে মিশে গেছে। এবারে মন্দিরের মধ্যে ঢুকবো আমরা, কিন্তু তার আগে একটা কথা বলিনি, যদি পাছে ভুলে যাই। আর দারুণ খবর যেগুলো, সেগুলো আগে ভাগে দিয়ে দেওয়াই ভালো। এই মন্দির যারা তৈরি করেছিলেন তারা কতটা আশ্চর্য নকশায় গড়েছিলেন, এটি তার একটা প্রমাণের কথা বলবো।
মার্চ এপ্রিল মাসে, সেপ্টেম্বর অক্টোবর মাসে, মানে বাংলার চৈত্র আর আশ্বিন নবরাত্রির মাঝখানের যে সময়টা, সেই সময়ের মধ্যে সূর্যোদয়ের সময় প্রত্যেকদিন সূর্যের আলো কয়েক মিনিটের জন্য এই দেবীদের মুখের উপর এসে পড়ে। ভাবা যায়? ফিরে আসি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। শরণাগত শুনছেন বাইরে দূরে, অর্থাৎ শরণাগত শেষ হয়ে এলো। 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। তো যেটা বলছিলাম আর কি, ওই যে বছরের একটা সময়ে সূর্যের আলো ঠিক দেবীদের মুখের উপর এসে পড়ে। কি ভাবছেন? আশ্চর্য না? ভাবুন তো, কত রকমের জটিল অঙ্ক করে সূর্যের গতিপথের সঙ্গে মিলিয়ে মূর্তিগুলিকে সংস্থাপন করা হয়েছে। এ কি সামান্য ক্ষমতার কাজ, সামান্য বিদ্যার কাজ? না, এবার চলুন মন্দিরের মধ্যে ঢুকে পড়া যাক। দেখতে কিন্তু ভারী সুন্দর এই মন্দিরটি। না, একটা মন্দির বলছি বটে, মন্দিরটি কিন্তু আসলে পরপর তিনটে কাঠামো উঠে গেছে। প্রথমটি ছোট, দ্বিতীয়টি তার চেয়ে একটু বড়, আর তৃতীয়টি এদের দুজনের চেয়ে বড়। এইখানে দেবীদের গর্ভগৃহ। পেছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। প্রথম দুটোর রং হালকা চকলেট, তৃতীয়টি মানে যেটি আসল মন্দির তার রং সাদা, তার সঙ্গে সোনা রং হলুদ মেশানো আছে। দুটো রঙে মিশ খেয়েছে চমৎকার। খোলা আকাশ আর খোলা সমুদ্রের পটভূমিতে বড় মানিয়েছে এই রং। এবার ঢুকলেন মন্দিরের ভেতরে। মন্দিরের ঢোকবার ঠিক মুখটাতেই একটা ধ্বজস্তম্ভ, 10.5 মিটারের মতো উঁচু একটা কাঠের দণ্ড, রূপোর পাত দিয়ে মোড়া। পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে দীপমালা। অপূর্ব সেই কাজ, দারুণ লাগে দেখতে। এবার আমরা ঢুকছি সভা মণ্ডপে। একটা সিংহ ওই রূপোর পাত দিয়ে মোড়া একদম ঠিক মাঝখানে বসানো আছে। সে তাকিয়ে আছে দেবীদের দিকে। জয়া আর বিজয়ার দুটি মূর্তি রাখা আছে মূল দরজার পাশে, তারাই যেন পাহারা দিচ্ছে এই তিন দেবীকে। তার বাইরে আরো মূর্তি আছে, গণেশজির মূর্তি আছে, আকারে ছোট, আছে অন্নপূর্ণার মূর্তি। এইবারে চলুন মূল তিন দেবীর সামনে। মহালক্ষ্মী, তার নামেই মন্দির, মহাকালী আর দেবী সরস্বতী। তিনজনেরই সোনা রঙের মূর্তি, চোখ একেবারে ঝলসে যায়। মূর্তিগুলো খুব বড় না, ছোটই বলবো, কিন্তু তাদের চারপাশে স্তূপ করে সাজানো হয়েছে নানান রকম কিছু। যেমন ফুল আছে, কাপড় আছে, আরো নানান কিছু আছে। তাদের তিনজনের সিংহাসনই রূপোর পাত দিয়ে মোড়া। নানা রকম সব কারুকাজ করা আছে সেই সিংহাসনে, খোদাই করা আছে সিংহ, ময়ূর, এইসব। এবার তাহলে আপনাদের বলি আরতির সময়। সকালবেলা মায়েদের আরতি শুরু হয় সকাল 7টা থেকে, শেষ হয় ধরুন 7:20 এরকম পর্যন্ত। এরপরে বিকেলবেলার আরতি শুরু হয় 6:30 থেকে 6:40 পর্যন্ত, আর সন্ধেবেলা আরতি হয় 7:30 থেকে 7:50। এই মহালক্ষ্মী মন্দির একটি অছি পরিষদের হাতে আছে, যাকে বাংলায় বলা যেতে পারে ট্রাস্টি বোর্ড। শুধু পুজো পরিচালনা করা বা মন্দির রক্ষণাবেক্ষণের কাজই নয়, তারা নানানভাবে বিপন্ন অভাবী মানুষের পাশে এসে দাঁড়ান। সেই কথা বলবো আগামীকাল 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে, কেননা আজকে তো শরণাগত এবার শেষ করতে হবে। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের যে ফেসবুকের নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো বিদায়, আবার আগামীকাল 92.7 বিগ এফএম এ
শরণাগত। শুনতেই হবে, বলুন।